সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে সমাধান করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBHS টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের দর্শনের পেজ নাম্বার G18 পেজের যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। 3 নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ উল্লেখ করো। কদাক সব লেখক কবি নয়। দেখো সব আছে আর নয় আছে, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো লেখক নয় কবি। গুণ হবে নঙর্থক আর পরিমাণ হবে বিশেষ। খ অধিকাংশ মানুষ স্বার্থপর নয়। অধিকাংশ আছে আর নয় আছে, ও বচন। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো মানুষ নয় স্বার্থপর। গুণ নঙর্থক আর পরিমাণ বিশেষ। গদাক কোন নাগরিক না তার দেশকে ভালোবাসে। দেখো সব নাগরিক তার দেশকে ভালোবাসে, এই বচন হবে। এলেপ করে এই বচন দিয়ে লিখব সকল নাগরিক হয় এমন যারা তার দেশকে ভালোবাসে। গুণ হবে সদার্থক আর পরিমাণ হবে সামান্য। ঘদাক স্বপ্নদ্বীপ সরল মনের মানুষ, এই বচন হবে। স্বপ্ন দ্বীপ হয় সরল মনের মানুষ। গুণ হবে সদার্থক আর পরিমাণ হবে সামান্য। স্থির অথবা প্রদত্ত যুক্তিগুলির বৈধতা বিচার করো। কদাক এই ন্যায় অনুমানটি বৈধ, কেননা সব বৈধ ন্যায়ের মতো এতে 3টি পদ আছে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে কেননার আগের বাক্য। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে সিদ্ধান্ত লিখব। কী বচন হবে? দেখো এ বচন হবে। এই ন্যায় অনুমানটি হয় বৈধ ন্যায়। দেখো এখান থেকে আমরা দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম আর একটা সাধ্যপদ পেলাম। এবার খুঁজব এই ন্যায় অনুমানটি আর কোন বাক্যে আছে। দেখো বলছে সব বৈধ ন্যায়ের মতো এতে 3টি পদ আছে। তার মানে কি বৈধ ন্যায়ও 3টি পদ আছে, আবার এই ন্যায় অনুমানেও 3টি পদ আছে। তাহলে অপদান আশ্রয় বাক্য লিখব এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখব যে এই ন্যায় অনুমানটি হয় 3টি
পদ বিশিষ্ট। আর প্রধান আশ্রয় বাক্য হবে এবচন, যে সকল বৈধ ন্যায় হয় তিনটি পদ বিশিষ্ট। এবার চিহ্নিত করব এই ন্যায় অনুমানটি পক্ষপদ এস, বৈধ ন্যায় সাধ্যপদ পি, আর তিনটি পদ বিশিষ্ট হচ্ছে হেতুপদ, তিনটি পদ বিশিষ্ট হচ্ছে হেতুপদ। এবার পরপর নিয়ম অনুসরণ করব। 1 নম্বর নিয়ম দেখব যে দুটি আশ্রয় বাক্য অনর্থক বচন হবে না, দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো যে প্রত্যেকটি নয় 3টি পদ থাকবে, দেখো 3টি পদই আছে, না হলে কি হতো M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, দেখো এ বচন উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, এ বচন উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, এ বচন উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। তাহলে হেতুপদ দেখো 3টি পদ বিশিষ্ট একবারও ব্যাপ্য হয়নি, তাহলে নিয়ম লঙ্ঘন করেছে, তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান আঁকতে হবে। তাহলে আমরা মূর্তি লিখব, মূর্তি। তাহলে মূর্তি কি হবে, 3টে বচন হচ্ছে মূর্তি, পরপর লিখব। সংস্থান আঁকবো, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। দেখো প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে পি, তারপরে আছে কি এম। অপ্রধান আশ্রয় বাক্য আছে এস আর এম। আমরা এম এ যোগ করব কোন সংস্থান, দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে এবার পয়েন্ট হচ্ছে দোষ। কি দোষ, অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। এবার পয়েন্ট হচ্ছে ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ 3টি পদ বিশিষ্ট প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধিও এ স্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে লিখতে পারলে তোমরা 4-এ 4 পাবে। খদাক, কোনো ডানাযুক্ত প্রাণী ঘোড়া নয় এবং একমাত্র চতুষ্পদ প্রাণী ঘোড়া, তাই বলা যায় কোনো চতুষ্পদ প্রাণী ডানাযুক্ত নয়। দেখো তাই বলা যায় পরে হচ্ছে কি সিদ্ধান্ত, কোনো চতুষ্পদ প্রাণী ডানাযুক্ত নয়, এটা সিদ্ধান্ত। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব এলএফ করে, কী বচন হবে, ই বচন। কোনো চতুষ্পদ প্রাণী নয় ডানাযুক্ত। দেখো আমরা দুটো পদ পেলাম, একটা পেলাম পক্ষপদ আর একটা পেলাম সাধ্যপদ। এবার খুঁজব চতুষ্পদ প্রাণী আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা কী হবে, অপ্রধান আশ্রয় বাক্য। বলছে একমাত্র চতুষ্পদ প্রাণী ঘোড়া, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য হবে, কিন্তু বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে কী বচন হবে, এ বচন হবে, যে সকল ঘোড়া আগে চলে আসবে, সকল ঘোড়া হয় চতুষ্পদ প্রাণী। বাকি আছে কোনো ডানাযুক্ত প্রাণী ঘোড়া নয়, তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য হবে, কী বচন হবে, ই বচন। কোনো নয় আছে সেই জন্য, কোনো ডানা
যুক্ত প্রাণী নয় ঘোড়া। তাহলে এখানেও আমরা প্রাণী লিখব, ডানাযুক্ত প্রাণী। এবার চিহ্নিত করব চতুষ্পদ প্রাণী এস, ডানাযুক্ত প্রাণী পি, আর ঘোড়া এম, হেতুপদ। এবার পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ। 1 নম্বর নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখব যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। 3 নম্বর নিয়ম দেখব যে প্রত্যেকটি নয় 3টি পদ থাকবে। দেখো এখানে 3টি পদই আছে, না হলে কি হতো, M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখব হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো ই বচনের উভয় পদ কি হয়, ব্যাপ্য হয়। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়। আর ই বচনের উভয় পদ ব্যাপ্য হয়। তাহলে হেতুপদ কি, দেখো ঘোড়া দুবারই ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। নিয়ম কি ছিল, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে এটা অবৈধ পক্ষদোষ। তাহলে এবার মূর্তি আর সংস্থান আঁকবো। তাহলে মূর্তি বলে পয়েন্ট, মূর্তি। তাহলে মূর্তি কি হবে, বচন 3টে হচ্ছে কি, মূর্তি, ই এ ই। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি আছে আর তারপরে এম আছে। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এম আছে, তারপরে কি এস আছে। আমরা এম এম এ যোগ করব কোন সংস্থান, চতুর্থ সংস্থান, চতুর্থ সংস্থান। দোষ বলে পয়েন্ট, দোষ। তাহলে কি দোষ, অবৈধ পক্ষদোষ। তাহলে এবার পয়েন্ট হবে ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ পক্ষদোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়ম মানা হয়নি, কেননা পক্ষপদ চতুষ্পদ প্রাণী অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থান থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের ই বচনের উদ্দেশ্য স্থান থাকায় ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4/4 পাবে। গদাগ, কেবলমাত্র নাবালকরাই সরল ছাত্র। স্বপ্নদ্বীপ নাবালক, কাজেই স্বপ্নদ্বীপ সরল ছাত্র। তাহলে সিদ্ধান্ত কোনটা, কাজের পরে বাক্য, স্বপ্নদ্বীপ সরল ছাত্র। দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখবো। অতএব চিহ্ন দেখ কী বচন হবে, এ বচন হবে, যে স্বপ্ন দ্বীপ হয় সরল ছাত্র। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম এস আর সাধ্যপদ পেলাম পি। এবার খুঁজবো স্বপ্নদ্বীপ আর কোন বাক্যে আছে। দেখো স্বপ্নদ্বীপ নাবালক, কী বচন হবে, এ বচন, যে স্বপ্ন দ্বীপ হয় নাবালক। দেখো বাকি আছে কেবলমাত্র নাবালকরাই সরল ছাত্র, এটা এ বচন হবে আর উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। সকল সরল ছাত্র আগে চলে আসবে, সরল ছাত্র হয় নাবালক। এবার কাজ চিহ্নিত করা, স্বপ্নদ্বীপের নিচে এস, সরল ছাত্রের নিচে পি।
নাবালক হেতুপদ এম, নাবালক হেতুপদ এম। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ। 1 নম্বর নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো যে প্রত্যেক নয় 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে কি হতো M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো নাবালক দুটি আশ্রয় বাক্যে একবার ব্যাপ্য হয়নি, তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। তাহলে এবার মূর্তি আর সংস্থান আঁকবো। মূর্তি, তাহলে মূর্তি কী হবে? এ এ এ মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি আছে, তারপরে আছে এম আছে। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এস আর এম। কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট, দোষ কি দোষ? অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা পয়েন্ট। এবার এইভাবে লিখতে হবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ নাবালক প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি। তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে লিখতে পারলে তোমরা 4/4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।